Hello everyone, welcome back to our channel Sudeshna's World with the third vlog of our Jharkhand tour. এর আগে এই ব্লগের দুটো পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে এর আগে কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি 11th ডিসেম্বরের ঘটনা। এই দিন এখানে আমাদের হোমস্টেতে লাস্ট ডে, কারণ এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বেতলার উদ্দেশ্যে। তো শেষের বেলায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই হোমস্টের পেছন দিকে খুব সুন্দর একটা বাগান রয়েছে, মানে চাষের ক্ষেতও বলা যায় ছোটোখাটো। এর আগে প্রথম দিকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই হোমস্টের সামনের দিকের বাগানেও কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। ঠিক এর পিছনের দিকেও কিন্তু প্রচুর ফুলের গাছ যেমন রয়েছে, তেমনি অনেক সবজিরও এখানে চাষ রয়েছে। মূলো, বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শিম কোনোটাই বাদ নেই। তো এখানে দেখতেই পেলে যে কত সুন্দর সুন্দর ফুলের গাছও এখানে সবই লাগানো হয়েছে। এগুলো আরও বড় হলে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমরা সবাই রেডিও হয়ে পড়েছি। আর এই যে অসীমবাবু এসে গিয়েছিলেন আমাদেরকে গুড বাই জানানোর জন্য। এই কদিন আমরা এখানে ভীষণ ভালো করে কাটিয়ে গেলাম। পুরো মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই রয়েছি। যখন যেরকম প্রয়োজন হচ্ছিল সব রকমই সুবিধা এখানে পেয়েছি আমরা। তো আপাতত আমাদের এখন গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। এখান থেকে আমরা চলে যাব এবার বেতলার উদ্দেশ্যে। তাই শেষ বেলায় আরও একবার হোমস্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘুরে। তোমরা যদি কেউ কখনো এই ব্লগ দেখে ঝাড়খণ্ডের প্ল্যান করো তাহলে অবশ্যই সুবর্ণবিলা হোমস্টের সাথে যোগাযোগ করেই করো। আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা যাত্রা পথে পাত্রাতু ঘুরে বেতলার দিকে যাব। তো আমরা প্রথমেই চলে এলাম পাত্রাতু লক গেটে। এইখানটা তোমাদেরকে আগে গাড়ি থেকে নেমে বাইরের জায়গাটাই আগে দেখাই, তারপর লক গেটের ওখানটায় দেখাবো। তো অবশ্যই এইখানটা গাড়ি থেকে নামার পরেই সিনিক বিউটিটা ভীষণ সুন্দর লাগছিল। দেখো এই জায়গাটার চারিদিকে বেশ অনেকগুলোই মন্দির টন্দির রয়েছে, অনেক বড় এরিয়া জুড়ে এই জায়গাটা। তো আমি যেটা শুনলাম ওনারা বলছিলেন এখানে অকেশনালি জায়গা ভাড়া দেওয়া হয়, মানে যেরকম কোনো বিয়ে বা কোনো বার্থডে পারপাস, কোনো বড়সড় অনুষ্ঠান হলে এই জায়গাটা কিন্তু নেওয়া হয়। তো এই আমরা ফাইনালি চলে এলাম লক গেটের সামনে। তো এখানকার যে সিনিক বিউটি সেটা না ভাষায় ব্যাখ্যা করে বোঝানো অসম্ভব, এবং আমি জানি না যে ক্যামেরাও কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা সামনে থেকে অসাধারণ অপূর্ব লেগেছিল। এবং আমার মনে হয় অনায়াসেই এখানে যে কোনো ছোটোখাটো সিনেমার শুটিংও করে নেওয়া যেতে পারে। তো খুব স্বাভাবিকভাবেই এখানে আমরা সবাই প্রচুর ছবি তুলেছি, যেগুলো ভিডিও শেষে অবশ্যই অ্যাড করে দেব। তো এরপর আমরা চলে গিয়েছিলাম পাত্রাতু ড্যামে। পাত্রাতুর আসল সৌন্দর্য বোধহয় এখানেই, এবার তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে এখানে ঢোকার জন্য একটা খুব মিনিমাল এন্ট্রি ফি রয়েছে, এবং পুরোটাই অনলাইন পে করতে হয়। 20 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। ঢোকার সময় তোমাদের চোখে পড়বে একটা খুব সুন্দর গেট, এবং সেখান থেকে ঢুকেই চারিদিকে সবুজের ছড়াছড়ি, খুব সুন্দর। এবং ওখানে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য খুব সুন্দর একটা পার্কও রয়েছে। এবার তোমাদেরকে একটু বলে রাখি, পাত্রাতু ড্যাম 1960-এর দশকে নির্মিত হয়েছিল পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনে জল সরবরাহ করার জন্য। এছাড়াও এদের কাছাকাছি যে সমস্ত কৃষিজমি রয়েছে সেখানে সেচের ব্যবস্থায় সুবিধা করার জন্য, আর স্থানীয়দের পানীয় জলের সুবিধা তো রয়েইছে। স্বাধীনতার পর ঝাড়খণ্ডের শিল্পোন্নয়নের প্রতীক হিসেবে এই ড্যাম গড়ে ওঠে।
এখনও সেচ ও জল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে এখানের কিন্তু আরও একটি আকর্ষণীয় বিষয় হলো নৌকোবিহার, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। এই যে এখানে স্পিড বোট বা বোটিংয়ের জন্য টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে তোমাদেরকে যেতে হবে, মাথাপিছু 100 টাকা করে টিকিট। তো আমরা তো সবাই রেডি বোটিং করার জন্য, চলো তোমাদের সাথে শেয়ার করি। ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল লাইফ জ্যাকেট। তো তারপরে আর কি হলো, কিভাবে আমরা বোটিং এনজয় করলাম সেটা তোমরা দেখিয়ে নাও। আমাদের বোটিং প্রায় শেষের দিকেই, তোমরা দেখতেই পেলে যে আমরা কিভাবে বোটিং করলাম, এবং আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন তিনি দূর থেকে দাঁড়িয়ে সেই পুরো বোটিংয়ের ভিডিওটা করেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, যেটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স না করলে কিন্তু মানে বলা সম্ভব না বা বোঝাও সম্ভব নয়। বোটিং সেরে আমরা চলে গিয়েছিলাম পাশের পার্কটাতে, সেখানে অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য, এবং সাথে যখন একটা খুদে মহারাজ রয়েছে তখন ওইখানটা কি করে অ্যাভয়েড করি। তো ওখানে চলে গিয়েছিলাম, সেও বিভিন্ন রকমের রাইডস চড়েছে, তার আদা এবং বাবলু আঙ্কেল মানে যিনি আমাদের ড্রাইভার ছিলেন, এই দুজন মিলে ওকে খুব সাপোর্টও দিয়েছে। যদিও আমাদের হাতে সময় খুবই কম ছিল, কিন্তু এনাকে নিয়ে বাইরে বেরোনোরও উপায় ছিল না, কারণ এখন একটু একটু সব কিছুই বুঝতে শিখেছে। তাই ওখানে ওই স্লিপে চড়ে দোলনায় চড়ে ওর ভীষণ ভালো লেগেছে, মানে ওগুলো বারবার রিপিট করতে চাইছিল, তা কোনো রকম জোর করেই আর কি বাইরে নিয়ে আসা হলো। তো সেখান থেকে বেরিয়ে এবার আমরা রওনা হলাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। আমরা চলেছি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পাত্রাতু ভ্যালি যাওয়ার এই রাস্তাটি অপূর্ব সুন্দর, প্রত্যেকটি ইউ টার্নিং ভীষণই মনোমুগ্ধকর, এবং তার সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। জানি না ভিডিওতে তোমাদের কতটা বোঝাতে পারলাম। এই পাত্রাতু ভ্যালি মূলত রাঁচি থেকে রামগড়ের সংযোগকারী প্রাকৃতিক গেটওয়ে। ব্রিটিশ আমলেই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছিল যাতে পণ্য পরিবহন সহজ হয়।
এটি ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্র, বিশেষ করে বাইকার ও প্রকৃতি প্রেমিকদের কাছে এটি একটি অনবদ্য জায়গা। শুধু জায়গার গুরুত্ব হিসেবেও নয়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কিন্তু এই জায়গাটি অনেক গুণ এগিয়ে রয়েছে। কারণ বর্ষাকালে মূলত এই জায়গাটিকে ওপর থেকে দেখলে এই যে চারিদিকে সবুজ বনানী এখন দেখা যাচ্ছে, সেখানেই দেখা যায় বিভিন্ন রঙের পাতার গাছ, যা এর সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এই জায়গাটা দেখো, মাঝখানের এই বনানীটাকে রেখে রাস্তাটা এমনভাবে ঘুরেছে, ওপর থেকে দেখলে এটাকে ঠিক একটা হার্ট শেপের উপত্যকা বলে মনে হয়। মাঝে আমাদের একটা লাঞ্চ ব্রেক নেওয়া হয়েছিল অজয় ধাবাতে। এখানেই আমরা লাঞ্চ করে আবার রওনা হব। খুব তাড়ার মধ্যে ছিলাম সবাই, কারণ আমাদেরকে একটু তাড়াতাড়ি বেতলা পৌঁছতে হবে, যেহেতু পুরোটা জঙ্গলের ভিতর থেকে যাওয়া। অনেক সময় শোনা যায় যে ওখানে হাতি আক্রমণ হয় বা হাতি রাস্তায় বেরিয়ে পড়ে। তো যাই হোক, আমরা তো ওখানে ঢুকেই তাড়াতাড়ি করে শামুকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে যে খাওয়ার ব্যাপারটা সবটাই কিন্তু ওনাদের দায়িত্ব, আমাদের কোনো হেডেক ছিল না, যারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। এদিকে সবাই তখন রোদে বসে দেদার গল্প করছে আর করছে খাওয়ার জন্য ওয়েট। তো ওইখানে কিন্তু তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য সবাই একটুখানি রোদে যতক্ষণ বসে গল্প করা যায় তখন বেশ ভালোই লাগছিল। তো কথা বলতে বলতে চলে এসেছিল লাঞ্চ, আর মেনু ছিল একদম সিম্পল। ওখানকার থেকে ভেজ থালি নেওয়া হয়েছিল, আর এই যে মাছটা রয়েছে সেটা কিন্তু হোমস্টে থেকে রান্না হয়ে এসেছিল। তো এই খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের আবার রওনা হওয়ার পালা। আমরা সবাই যে যার মতন গাড়িতে উঠে পড়েছি, আর আমার খুদে মহারাজের তো দুটো গাড়িতে অবাধ যাতায়াত, ওর যখন যেখানে মনে হচ্ছে উঠে পড়ছে, একটুখানি যাচ্ছে, আবার গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে চলে যাচ্ছে। তো একটানা গাড়ি জার্নি করে আমরা ফাইনালি পৌঁছলাম বেতলার হোটেলে। তখন বাজে সন্ধ্যে 6টা। তো সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। পুরোপুরি জঙ্গলের মধ্যে একটা আলো আঁধারির মধ্যে আমরা হোটেলের সামনে এসে নামলাম। তো এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ ছিল বলবো না, তবে একটা জিনিস হচ্ছে যে ওইখানে মানে হোটেলের চারপাশে আর কোনো দোকানপাট বা আর কোনো হোটেল আমরা তখন সেই মুহূর্তে দেখতে পাইনি। মানে ওখানে পৌঁছে যদি তোমাদের মনে হয় যে না, হোটেল থেকে বেরিয়ে কোথাও একটু যাব বা অন্য কোনো জায়গায় গিয়ে খাবো, সেটার কোনো উপায় নেই। হোটেলে ঢুকে যাওয়া মানে ওখানেই সময় কাটাতে হবে। তো আমরা অনেকটাই সন্ধে করে এখানে ঢুকেছিলাম, মানে এখানে মোটামুটি 8টা 8:30 মানেই রাত। তো চলো তোমাদেরকে এবারে একটু হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বেতলাতে আমরা থাকবো একটা রাত। তো একটা রাতের জন্য এই রুমটা একদম ঠিকঠাক আছে। একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এছাড়াও ওখানে অনেকগুলো শেলফ রয়েছে, একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে। মানে মোটামুটি একটা রাত বা দুটো রাত কাটানোর জন্য এনাফ। আর অ্যাটাচড বাথরুম রয়েছে। আরও যেটা ছিল সেটা হচ্ছে একটা মানে জাস্ট অ্যাটাচ একটা ছোট্ট ব্যালকনি ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওই জায়গাটাই সবথেকে বেশি পছন্দ হয়েছে পুরো ঘরটার মধ্যে। হোটেলের একটা রুম ট্যুর তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। এরপরে দেখো এইখানটা হচ্ছে ওই হোটেলেরই কমন প্যাসেজ। এটার গা দিয়ে সব কটা রুম রয়েছে।
তো আরেকটা জিনিস তোমাদের সাথে এবার শেয়ার করি, যে তোমাদেরকে বললামই এখানটা ভীষণ নির্ঝুম, লোকজন কম, ঠিক সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে আমাদের জাস্ট হোটেল থেকে বেরিয়েই এই রাস্তাটায় মানে এত ফাঁকা, না কোনো লোকজন রয়েছে, না কোনো দোকানপাট রয়েছে, শুধু কয়েকটা গাড়ি যাতায়াত করছে, এই যা। মানে ওরা জাস্ট বেরিয়েছিল যে যদি চারপাশে কোনো দোকান টোকান পাওয়া যায়, কিন্তু কিচ্ছু নেই ধারে কাছে। যখন আর কোথাও যাওয়ার নেই তখন কি করা যাবে, সবাই মিলে আমরা একটা ঘরেই বসলাম, সেটাই লাস্ট অপশান ছিল। আর যেহেতু ওই অতগুলো রুমের মধ্যে একটা রুমেই টিভি ঠিকঠাক চলছিল, সেই জন্য আমরা সবাই মিলে এসে এই ঘরটাতেই হামলা করেছি। আর তার সাথে চলছিল একটু চিড়ে ভাজা খাওয়া, সেটার এক্সপিরিয়েন্সও কিন্তু অন্যরকম। মানে বাইরে বেরিয়ে এটা ওটা খাওয়া আলাদা, কিন্তু সবাই ওই এক জায়গায় বসে গল্প করতে করতে খাওয়া, সেটারও একটা খুব সুন্দর মজা আছে। তো সেইভাবে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তারপর প্রায় 8:30 পৌনে 9টা নাগাদ আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেই দিন মানে তার পরের দিনকে ভোরবেলা 5টার সময় আমাদের বেরোনোর আছে। কথা শোনা যাচ্ছে? এখন বাজে ভোর 6টা, আর এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। তার মধ্যে আমরা এত কিছু করে বেরিয়েছি কিনা যদি সাফারিতে কোনো একটা পশু দেখা যায়, মানে কি যে ইচ্ছা মানুষের। ওই দেখো আবার একটা বাদরও এসে গেছে। তো ভোরবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে মাথা থেকে পায়ের আঙ্গুল অবধি ঢেকে। আর তখন সেখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমাদের সাফারি গাড়ি এসে গিয়েছিল, শুধুমাত্র আমরা টিকিট কাটার জন্য তখন দাঁড়িয়ে রয়েছি, কারণ কাউন্টার খোলেনি। আমাদেরকে 5টার সময় বেরোতে বলা হয়েছিল, কিন্তু অসম্ভব একটা বাচ্চা নিয়ে 5টার সময় বেরোনোর, আর তার মধ্যে ওই রকম ঠান্ডায়। তো যাই হোক, 6টা থেকে আমরা রেডি হয়েছিলাম, 6:15টায় কাউন্টার খুলেছিল। আর তোমাদেরকে বলে রাখি যে সেখানে 6 জনের একটা করে সাফারি গাড়ি হয়, আর তার ফেয়ার হচ্ছে 2450 টাকা করে। কিন্তু আমাদেরকে 400 টাকা এক্সট্রা দিতে হয়েছিল, যেহেতু আমরা 8 জন ছিলাম, আর আমরা 8 জনেই একটা গাড়িতে গিয়েছিলাম সাফারির জন্য। তো এখানে আরেকটা বিষয়ও ক্লিয়ার করে দিই, যে কেন আমরা এত ভোরবেলা বেরিয়েছিলাম সাফারির জন্য। আসলে যাদের সাথে আমরা মানে যাদের থ্রু দিয়ে আমরা গিয়েছিলাম, তাদের বক্তব্য ছিল এটাই, যে যদি ফার্স্ট গাড়িতে যাওয়া যায় সাফারির জন্য, তাহলে হয়তো কোনো না কোনো জন্তু দেখা পেলেও পেতে পারে। মানে সেই জন্তুর মধ্যে হাতি, বাঘ, এই রকম টাইপের জন্তু দেখা গেলেও যেতে পারে। তো প্রথমে ঢুকে কিছুটা যেতেই কিছু দলবদ্ধ হরিণের দেখা পেয়েছিলাম, সেটা দেখে খুব আশাও জেগেছিল মনের মধ্যে। কিন্তু মানে এখানে যে জঙ্গল সাফারিটা আমরা করেছি, সেটার খুব ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে একটা কথা ঠিক, যে আমি আজ পর্যন্ত যে জঙ্গল সাফারি করেছি, মানে সেখানে শুধু হরিণ ছাড়া আর কিছুই দেখতে পাইনি, দুর্ভাগ্যবশত হোক বা যে কারণেই হয়ে থাকুক না কেন। পালাস না।
খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে যে অনেক অনেক হরিণ দেখেছি আমরা, এছাড়া আর কিছুই দেখতে পাইনি। আর এই যে সাফারি কারগুলো রয়েছে সেগুলো একটা ডিস্টেন্স অবধি এনে তোমাদেরকে নামিয়ে দেবে, মানে হোটেল অবধি পৌঁছে দেবে না, নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে তোমাদেরকে ওখানে পৌঁছে যেতে হবে। তো ওখান থেকে বেরিয়েই আমরা সবাই মিলে নিয়েছিলাম একটু চায়ের ব্রেক, কারণ প্রায় সবাই সেই সময় জমে গিয়েছিলাম, কারণ একেতে অত ঠান্ডা আর তার মধ্যে ছিল হুড খোলা গাড়ি। তো ওই জমাট বাঁধা অবস্থা থেকে বেরোনোর জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম চা খেতে। তো এরপর এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। যেহেতু বলেছিলাম যে বেতলাতে জাস্ট এই ফরেস্ট সাফারির জন্যই আমরা নাইট স্টে করেছিলাম। তো এই ছিল আমাদের হোটেল। ভিডিও শুরুতে মানে যেখান থেকে আমরা বেতলা স্টার্ট করলাম তখন যখন দেখিয়েছিলাম সেই সময় তো অন্ধকারের মধ্যে হোটেলটাকে দেখতে পেয়েছিলে, তো ওই জন্য সকালবেলা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমাদের লাগেজগুলো গাড়িতে উঠে পড়ছে। আমরা সাফারি থেকে ফিরে এসে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। এখান থেকে একেবারে আমরা এবার চলে যাব নেতারহাটে। আর এই যে আমাদের টিমের সব থেকে বড় সদস্য বসে পড়েছে ড্রাইভারের সিটে, ওনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আসলে ড্রাইভারের পাশের সিটে এই টানা জার্নিটা করে করে ওর মধ্যে গাড়ি নিয়ে ইন্টারেস্ট আরও বেশি করে গ্রো করেছে। তো যাই হোক, এখান থেকে আমরা এবার রওনা হব। আর আমরা এখান থেকে বেরিয়ে নেতারহাট যাব। পথে কী কী দেখবো সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিওতে। ততক্ষণ এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে বললেন, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ। আর একদম শেষে তোমাদের জন্য রইল কয়েকটি ছবি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।